প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা রাখি সবাই ভালো আছো। আবারও তোমাদের সামনে হাজির হচ্ছি আমি আমাদের রাশেদুল ইসলাম, সহকারী শিক্ষক পদার্থ বিজ্ঞান, এনএসএমই রেসিডেন্সিয়াল স্কুল। গত ক্লাসে পার্ট 1-এ তোমাদের দ্বাদশ অধ্যায়ের তড়িৎ চুম্বক ক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। বাকি অংশ তোমাদের অধ্যায়ের বাকি অংশ এখন আলোচনা করব। আলোচনার শুরুতে আমরা আজ প্রথমে আসব ডিসি মোটর। অর্থাৎ ডিসি মোটর হচ্ছে এক ধরনের তড়িৎ মোটর। তাহলে আমরা জানি তড়িৎ মোটর কাকে বলে, যে তড়িৎ যন্ত্র বিদ্যুৎ শক্তিকে কাজে লেগে যান্ত্রিক শক্তি উৎপন্ন করতে পারে তাকে বলে তড়িৎ মোটর। তাহলে তড়িৎ মোটর যে প্রক্রিয়ায় কাজ করে এটা মূলত হচ্ছে আমাদের চুম্বকের তাড়িত চুম্বক আবিষ্কারের উপর ক্রিয়া করে, মূলত তড়িৎ মোটরগুলো কাজ করে। তাহলে তড়িৎ মোটর যে প্রক্রিয়ায় কাজ করে সেই প্রক্রিয়াটি আজকে আলোচনা করব। তাহলে আলোচনা প্রথমে আমরা আসি। তাহলে একটা আমরা জানি একটা দণ্ড চুম্বকের দুটো প্রান্ত থাকে। তাহলে দুটো প্রান্তের একটা এস একটা হচ্ছে এন। তাহলে এই দণ্ড চুম্বক যখন প্রান্তদ্বয় বা মেরু দুটি পরস্পরের কাছাকাছি আসে তখন তাদের মধ্যে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে এই চুম্বক ক্ষেত্রের মধ্যে অপরিট আরেকটি যদি চুম্বক ক্ষেত্র আমরা নিয়ে আসি তাহলে তাদের মধ্যে একটা বিকর্ষণ সৃষ্টি হয়। আর এই বিকর্ষণ থেকে মূলত সৃষ্টি হয় কি একটা ঘূর্ণন। আর এই ঘূর্ণন শক্তি থেকে মূলত তৈরি হয় তড়িৎ মোটর। তাহলে প্রথমে আমরা চিত্র দেখতে পাচ্ছি। তাহলে দণ্ড চুম্বকের দুটো প্রান্ত, একটা এস একটা হচ্ছে এন। তাহলে দণ্ড চুম্বকের মধ্যে একটা আমরা কতগুলো বল রেখা দেখতে পাচ্ছি। বল রেখা দ্বারা বোঝা যাচ্ছে এটা একটা কি চুম্বক ক্ষেত্র। তাহলে এর মাঝে একটা আমরা কি ছোট চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটি হচ্ছে একটা কি তাড়িত চুম্বক আবেশ। তাহলে আমরা জানি এটা চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি অপরটি কি চুম্বক ক্ষেত্র তৈরি করা হয় তাহলে কি সেটা হবে তাড়িত চুম্বক আবেশ। অর্থাৎ পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের দ্বারা কোনো বর্তনীতে যদি কোনো চুম্বক ক্ষেত্র তৈরি করা হয় তাহলে যে ধরনের বিদ্যুৎ প্রবাহ বা আবেশিত তড়িৎ শক্তি উৎপন্ন করে তাকে বলে কি তাড়িত চুম্বক আবেশ। তাহলে এই তাড়িত চুম্বক আবেশে তাহলে আমরা জানি তাহলে এই চুম্বক ক্ষেত্রের মধ্যে অপরটি চুম্বক ক্ষেত্র, অর্থাৎ এটা থেকে চুম্বক পরিবাহী পদার্থের মধ্যে বা তড়িৎ পরিবাহী পদার্থের মধ্যে তড়িৎ উড়ার ফলে তাহলে একটা কি চুম্বক ক্ষেত্র এবং দুটো দণ্ড চুম্বকের মধ্যে একটা কি চুম্বক ক্ষেত্র। তাহলে এই দুটো চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা বিকর্ষণ সৃষ্টি হওয়ার ফলে তাহলে এই বস্তুটি তখন কী হবে ঘূর্ণনশীল অবস্থা সৃষ্টি হবে। তার মানে কি আমরা প্রথম সেটে দেখছি সমান্তরাল অবস্থা আছে, পরে খাড়া অবস্থা আছে, পরে আবার সমান্তরাল, তারপর আবার খাড়া, অর্থাৎ বস্তুটি তখন কি শেষ অবস্থায় গিয়ে ঘুরে যাবে। তার মানে কি এখানে আমাদের দুটো চুম্বক ক্ষেত্রের ক্রিয়ার ফলে একটা বিকর্ষণ শক্তির সৃষ্টি হয়। এই বিকর্ষণ শক্তিটি কী করে এই বস্তুটিকে ঘোরাতে সক্ষম হয়। তাহলে একইভাবে আমরা যদি তড়িৎ মোটরটির চিত্র দেখতে পাচ্ছি তাহলে তড়িৎ মোটরের ক্ষেত্রে একইভাবে দুটো কি থাকে দণ্ড চুম্বকের দুটো প্রান্ত আছে। দণ্ড চুম্বকের মাঝে একটি কি তাড়িত চুম্বক আবেশ আমরা চিত্র দেখতে পাচ্ছি। তাহলে তাড়িত চুম্বকের মাঝে একটা কি আছে লম্বা দণ্ড আছে। তাহলে এইটি লম্বাটি তাহলে আমরা যে তাড়িত চুম্বক আবেশটি দেখতে পাচ্ছি তার মাঝে একটি কি লোহার দণ্ড আছে। তাহলে দণ্ডটির সাথে তাহলে তাড়িত চুম্বকের দুইটা প্রান্তের সাথে একটি বিদ্যুৎ উৎস সংযুক্ত আছে। তাহলে সংযুক্ত থাকার ফলে তাহলে দুটো দণ্ড চুম্বকের মধ্যে যে ধরনের কি থাকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে এই চুম্বক ক্ষেত্রটি তাহলে যে ধরনের চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় তাহলে যে এই চুম্বক ক্ষেত্রটি কি একটা নির্দিষ্ট বল রেখা তৈরি করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বল রেখাগুলো সৃষ্টি হচ্ছে। এই বল রেখাগুলো দ্বারা বোঝা যাচ্ছে কি চুম্বক ক্ষেত্রটি তার একে অপরকে আকর্ষণের মাধ্যমে একটা চুম্বক ক্ষেত্র তৈরি করছে। তাহলে এর মধ্যে দিয়ে এই তাড়িত চুম্বক আবেশের মধ্যে দিয়ে যখন আমরা কী করব বিদ্যুৎ প্রবাহিত করব তখন তার মধ্যে একটা কী হবে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তাহলে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হওয়ার ফলে তাহলে পূর্বের মতোই আমরা দেখতে পাবো কি এই যন্ত্রটি তখন কি ঘুরে যাচ্ছে, অর্থাৎ ঘূর্ণনশীল অবস্থা সৃষ্টি করছে। তাহলে ঘূর্ণনশীল অবস্থা যখন সৃষ্টি করবে তো ঘূর্ণনশীলের সাথে কি যে লম্বা দণ্ডটি আছে তার দণ্ডটি তখন কি ঘুরতে থাকবে। তাহলে দণ্ডটির এই ঘূর্ণন অবস্থা অনিবার্য বা গতিশীল অবস্থা রাখার জন্য কী করা হয় এর শেষ প্রান্তে একটি কমিউটেটর যন্ত্র থাকে। অর্থাৎ কমিউটেটর হচ্ছে একটি মাধ্যম বা অপারেটর যেটি কী করে কোনো বস্তুকে ঘুরতে সাহায্য করে। তাহলে এভাবে কী হবে এই যন্ত্রটি অনবরত ঘুরতে থাকবে। তাহলে আমরা যদি কী করি তাহলে পূর্বের মতোই যদি নিচ থেকে উপরের দিকে আমরা তড়িৎ প্রবাহিত করি তাহলে দেখছি চুম্বক ক্ষেত্রে কতগুলো বলরেখা সৃষ্টি হয়। যে বলরেখাগুলো কী করে তাদের একটা নির্দিষ্ট দিক নির্দেশ করে। তাহলে নিচ থেকে উপরের দিকে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন তড়িৎ বলরেখাগুলোর দিক হচ্ছে কি ডান দিকে।
অর্থাৎ বাম দিকে হয়। আবার যদি আমরা কি করি উপর থেকে নিচের দিকে তড়িৎ প্রবাহিত করি তাহলে তড়িৎ বলরেখাগুলোর দিক হচ্ছে ডানমুখী। তার মানে কি আমরা ধরে নিতে পারি তখন তড়িৎ বলরেখাগুলো উত্তর দিক এবং দক্ষিণ দিক, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বরাবর কী করে তাদের দিক নির্দেশ করে। তাহলে একইভাবে আমরা যদি তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করি তাহলে এই ঘূর্ণনটি প্রথম অবস্থায় যদি আমরা নিচ থেকে উপরের দিকে তড়িৎ প্রবাহিত করি তাহলে এই কমিউটেটর বা এই তাড়িত চুম্বক আবেশটি যদি ঘূর্ণর দিকে ডানমুখী হয়, আবার যদি উপর থেকে নিচের দিকে তড়িৎ প্রবাহিত করি তাহলে কী হবে এর দিক পরিবর্তন হয়ে তখন হবে বাম থেকে ডান দিকে, অর্থাৎ তখন দিক পরিবর্তন হয়ে উল্টো দিকে সে ঘুরতে থাকবে। তাহলে এভাবে আমরা যতবার তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করব ততবারে কী হবে যন্ত্রটির দিক পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ ঘূর্ণনটি দিক পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তড়িৎ প্রবাহের ফলে অর্থাৎ চুম্বক ক্ষেত্র, দুটো চুম্বক ক্ষেত্রের মধ্যে যে আকর্ষণ বা একটি বিকর্ষণ সৃষ্টি হয়, যে বিকর্ষণ রেখাটা মূলত কী হয় তাদের মধ্যে একটা ঘূর্ণন শক্তি উৎপন্ন করে, ঘূর্ণন শক্তিকে কাজে লেগে মূলত তড়িৎ মোটর যন্ত্রটি তৈরি করা হয়। তাহলে এই ছিল আমাদের তড়িৎ মোটরের গঠন প্রণালী। তাহলে এখন আমরা আসবো তাড়িত চুম্বক আবেশ, অর্থাৎ একটি তারকুণ্ডলীর মধ্যে একটা তারকুণ্ডলী বা বড় দণ্ডের কয়েল তৈরি করে তার কাছে যদি কোনো আমরা দণ্ডচুম্বক নিয়ে আসি তার মধ্যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। তাহলে বিদ্যুৎ শক্তি, তাহলে আমরা জানি যে বিদ্যুৎ শক্তির উৎপন্ন হয় তা বোঝার জন্য বা অস্তিত্ব নির্ণয় করার জন্য একটা যন্ত্র আছে, এটা আছে এমিটার। তাহলে এটি একটি এমিটার যন্ত্র। তাহলে এমিটার যন্ত্রে দুটা প্রান্ত থাকে। তাহলে একইভাবে কয়েলের দুটো প্রান্ত আছে, দুটা কয়েলের প্রান্ত দুটা কি আছে এমিটার যন্ত্রের দুটো প্রান্তের সাথে সংযুক্ত আছে। তাহলে এখন এই তারকুণ্ডলী কাছে যত আমরা কি করব এই একটা চুম্বককে নিয়ে আসবো, দণ্ডচুম্বককে নিয়ে আসবো। তাহলে দণ্ডচুম্বকটি নিয়ে আসার ফলে কি হবে, তাহলে যত কাছাকাছি আসবে তত কি বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। তাহলে আবিষ্ট যে বিদ্যুৎ শক্তিটি উৎপন্ন হবে এটা তখন আমরা কি করব এমিটার যন্ত্রের মাধ্যমে কাঁটাটি বিক্ষেপণে দেখতে পাবো। তার মানে কাঁটাটি যত দূরে যাবে তড়িৎ প্রবাহ তত বেশি উৎপন্ন হবে। তাহলে আবার যদি আমরা কি করি দণ্ডচুম্বকটিকে সরিয়ে নেই তাহলে কেউ কাঁটাটি পূর্বের অবস্থায় ফিরে আসবে, তার মানে সাম্য অবস্থায় থাকবে। একইভাবে যদি আমরা অনবরত কি এই সলিনয়েড এই যে আমাদের কয়েলটি আছে কয়েলটির কাছাকাছি যদি আমরা দণ্ডচুম্বকটি বারবার নিয়ে আসে তাহলে কী হবে আমাদের বিদ্যুৎ প্রবাহের মান কিন্তু তত বেশি হবে, অর্থাৎ বিদ্যুৎ শক্তিটা তত বেশি উৎপন্ন হবে। তাহলে এটা এক ধরনের আমরা সলিনয়েড বলতে পারি। তাহলে এটা যে তাড়িত চুম্বক আবেশ আছে, তাহলে তাড়িত চুম্বক কাকে বলে? পরিবর্তনশীল কোনো চুম্বক ক্ষেত্রের দ্বারা কোনো যন্ত্রের মধ্যে যখন কোনো আবিষ্ট শক্তি বা বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন করা হয় বা বিদ্যুৎ বিভব উৎপন্ন করা হয় তখন তাকে বলা হয় কি তাড়িত চুম্বক আবেশ। তাহলে এই তাড়িত চুম্বক আবেশের শক্তি আমরা দেখতে পাচ্ছি চুম্বক যত বেশি বড় হয় তার শক্তি তত বেশি হয় বা তার চুম্বক ক্ষেত্র তত বেশি হয়। তাহলে চুম্বকের আকারের উপর নির্ভর করে কিন্তু কি হয় চুম্বক ক্ষেত্রের শক্তিও কম বেশি ঘটে। তাহলে একইভাবে তাড়িত চুম্বকেরও আমরা কি শক্তি কম বেশি ঘটাতে পারি। অর্থাৎ আমরা যদি বেশি শক্তির তাড়িত চুম্বক আবেশ তৈরি করতে চাই তাহলে আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে, তাহলে আমরা জানি একটা তারের মধ্যে দিয়ে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়, তার মানে কি যতগুলো পেঁচানো তার থাকবে বা কয়েলটির আকার যত বড় হবে তাহলে তাড়িত চুম্বকের মান তত বড় হবে। আবার শক্তিশালী, তাহলে চুম্বকের উপর নির্ভর করেও কিন্তু কি এই তাড়িত চুম্বকের আবেশের শক্তি উৎপন্ন হয়। তাহলে এই দণ্ডচুম্বকটি যত বড় হবে বা যত শক্তিশালী হবে তাহলে বিদ্যুৎ প্রবাহের মানও তত বেশি হবে। আবার আমাদের তাহলে আমরা কি করব, আবার আমাদের চুম্বক ক্ষেত্র এবং কয়েলের পরিবর্তনশীল, অর্থাৎ দ্রুত বারবার যদি পরিবর্তন করে বা কাছে নিয়ে আসে তাহলে কি হবে তাদের অবস্থার পরিবর্তনের ফলে কিন্তু বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। তাহলে এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি তাড়িত চুম্বকের আবেশের শক্তি আমরা বৃদ্ধি করতে পারি। তাহলে এখন আমরা আসবো ট্রান্সফরমার। ট্রান্সফরমার হচ্ছে একটা কি বৈদ্যুতিক যন্ত্র যেটা তাড়িত চুম্বক আবেশের উপর ভিত্তি করে তৈরি। তাহলে প্রথম হচ্ছে ট্রান্সফরমার কাকে বলে, যে বৈদ্যুতিক যন্ত্র বা যে যন্ত্র উচ্চ বিভব শক্তিকে নিম্ন বিভব শক্তিতে বা যে যন্ত্র পর্যাবৃত্ত উচ্চ বিভব শক্তিকে নিম্ন বিভব শক্তিতে ও পর্যাবৃত্ত নিম্ন বিভব শক্তিকে উচ্চ বিভব শক্তিতে রূপান্তর করতে পারে তাকে বলা হয় ট্রান্সফরমার। তাহলে ট্রান্সফরমার হচ্ছে এক ধরনের তাড়িত চুম্বক আবেশ যন্ত্র। ট্রান্সফরমারকে সাধারণত বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভর করে দুভাগে ভাগ করা যায়। একটা আছে অর্থাৎ ট্রান্সফরমার হচ্ছে দুই ধরনের, একটা আছে স্টেপ আপ যাকে বলা হয় কি উচ্চতাপী, আর একটা আছে স্টেপ ডাউন যাকে বলা হয় নিম্নতাপী। তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার কাকে বলে, যে ট্রান্সফরমার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে
শক্তিকে বা তড়িৎ প্রবাহ শক্তিকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহের শক্তিতে তৈরি করতে পারে, তাকে বলা হয় কি স্টেপ আপ ট্রান্সফরমার। আবার স্টেপ ডাউন ট্রান্সফরমার হচ্ছে যে ট্রান্সফরমার অধিক বিভবকে অল্প তড়িৎ শক্তিকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে উৎপন্ন করতে পারে, তাকে বলা হয় কি স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে আবার আমরা স্টেপ আপ বা স্টেপ ডাউন যে ট্রান্সফরমার আছে এটা যন্ত্রের আকারের উপর বা ট্রান্সফরমার আকারের উপরও সংজ্ঞা দিতে পারি। সেটা হচ্ছে তাহলে ট্রান্সফরমারের যে দিকের মধ্যে এসি ভোল্টেজ প্রয়োগ করা হয় তাকে বলা হয় মুখ্য কুণ্ডলী। তাহলে তার আগে আমরা আসি ট্রান্সফরমারের গঠন সম্পর্কে। তাহলে ট্রান্সফরমার মূলত একটি আয়তাকার কোর বা কাঁচা লোহার মজ্জা, অর্থাৎ কতগুলো কাঁচা লোহা বা পাতকে চ্যাপ্টা করে যখন কি করা হয় একটি নির্দিষ্ট আকৃতি দিয়ে তার কুণ্ডলী পেঁচানো হয়, তাহলে যে প্রান্তে এসি বিদ্যুৎ পর্যাবৃত্ত প্রবাহ প্রয়োগ করা হয় সেটা হচ্ছে মুখ্য কুণ্ডলী। আর সেই প্রান্তের সাথে যে তারগুলো পেঁচানো থাকে তাকে বলা হয় মুখ্য কুণ্ডলী। আর অপরদিকে যে প্রান্তটি থাকে যেখানে কতগুলো তার পেঁচানো থাকে তাকে বলা হবে গৌণকুণ্ডলী। অর্থাৎ মুখ্য কুণ্ডলীতে যদি আমরা পর্যাবৃত্ত বিভব প্রবাহিত করি তাহলে অপর প্রান্তে একটা কী হবে বিভব শক্তি উৎপন্ন হবে। তাহলে যে প্রান্তে প্রয়োগ করা হবে বিভব বা তড়িৎ প্রবাহ তাকে বলা হবে কি মুখ্য উৎস, তাকে বলা হয় প্রাইমারি, আর পরেরটি হচ্ছে সেকেন্ডারি। তাহলে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার থেকে যদি গৌণকুণ্ডলীর পাক সংখ্যা বেশি হয় তাহলে এইটাকে বলা হবে কি উচ্চতাপী ট্রান্সফরমার বা তাকে বলা হবে স্টেপ আপ ট্রান্সফরমার। আবার যদি মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কম হয় তাকে বলা হবে কি স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে তার কুণ্ডলীর বা কয়েলের উপর নির্ভর করে মূলত আসলে ট্রান্সফরমারটি স্টেপ আপ বা স্টেপ ডাউন হবে কিনা সেটা নির্ভর করে। তাহলে প্রথম আমরা আসি, তাহলে আমরা একটি এসি বিদ্যুৎ প্রবাহের চিহ্ন দেখতে পাচ্ছি বা প্রতীক দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে কি ভোল্ট, অর্থাৎ বিচ্ছিন্ন দ্বারা ভোল্ট বা বিভব শক্তি বোঝানো হচ্ছে। তাহলে একইভাবে তাহলে আমরা ততগুলো তার পেছানো তার দেখতে পাচ্ছি। তাহলে মুখ্য কুণ্ডলীর তার সংখ্যাকে যদি আমরা এনপি পদে প্রকাশ করি তাহলে গৌণকুণ্ডলীর তার সংখ্যা হবে কি এনএস। একইভাবে তাহলে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ যদি হয় পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহ যদি আইপি হয় তাহলে গৌণকুণ্ডলীর আবিষ্ট বিদ্যুৎ প্রবাহ হবে কি আইএস। তাহলে অবশ্যই মুখ্য কুণ্ডলী একটা তড়িৎ বিভব থাকবে, সেই বিভব যদি হয় কি ভিপি তাহলে গৌণকুণ্ডলীর তড়িৎ বিভব অবশ্যই হবে কি ভিএস। তাহলে এটাই হচ্ছে আমাদের কি ট্রান্সফরমারের মধ্যে অর্থাৎ এটি। তাহলে প্রথম আমরা দেখতে পাচ্ছি তাহলে বাম দিকে যে বলরেখা যে আমরা তারগুলো বা কয়েলগুলো দেখতে পাচ্ছি যেটা সবগুলো হচ্ছে কি তাহলে মুখ্য কুণ্ডলী, তার মানে কি বাম অংশ হচ্ছে মুখ্য আর ডান অংশ হচ্ছে কি গৌণ, যাকে আমরা বলি এটাকে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়। পিতে হচ্ছে প্রাইমারি আর এসতে হচ্ছে কি সেকেন্ডারি। তাহলে একইভাবে তাহলে মুখ্য কুণ্ডলী পাক সংখ্যা এনপি, তাহলে কি বিভব হচ্ছে ভিপি আর তড়িৎ প্রবাহ হচ্ছে আইপি, আর গৌণকুণ্ডলী হচ্ছে তড়িৎ প্রবাহ আইএস, তড়িৎ বিভব হচ্ছে ভিএস আর পাক সংখ্যা হচ্ছে এনএস। তাহলে আমরা যে তড়িৎ প্রবাহ বিভব বা পাক সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এর উপর নির্ভর করে মূলত একটি যন্ত্র কি স্টেপ আপ না স্টেপ ডাউন সেটা আমরা বুঝতে পারি। তবে এগুলোর মধ্যে আবার কি আছে কত সম্পর্ক আছে। তাহলে প্রথম তো আমরা আসি যে একটি মুখ্য কুণ্ডলীর একটি ট্রান্সফরমারের যদি মুখ্য এবং গৌণকুণ্ডলীর পাক সংখ্যা মুখ্য এবং যদি এটা মুখ্য কুণ্ডলীর একটি ট্রান্সফরমারের মুখ্য ও গৌণকুণ্ডলীর পাক সংখ্যা গৌণকুণ্ডলীর পাক সংখ্যা এনপি এবং এনএস এবং মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ ও গৌণকুণ্ডলীর আবিষ্ট তড়িৎ প্রবাহ। তাহলে আমরা লিখতে পারি মুখ্য কুণ্ডলী
কুণ্ডলী ও গৌণকুণ্ডলীর মুখ্য গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ আইপি ও আইএস হয়, তাহলে আমরা একটি সমীকরণ পাবো। সমীকরণটি হচ্ছে এনপি ডিভাইডেড বাই এনএস আইএস বাই আইপি। তাহলে যে চারটি আমরা মান দেখতে পাচ্ছি বা চারটি প্রতীক দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এনপি এনএস, একটা হচ্ছে আইএস আইপি। তাহলে এনপি দ্বারা বোঝা যাবে তাহলে মুখ্য কুণ্ডলী পাক সংখ্যা, আর এনএস দ্বারা বোঝা যাচ্ছে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা। তাহলে আইএস দ্বারা বোঝা যায় গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ, আইপি দ্বারা বোঝা যায় মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ। তাহলে এই চারটি প্রতীকের বা চারটি রাশির মধ্যে যদি কোনোটির মান, তিনটির মান দেওয়া থাকে, এটি না দেওয়া থাকে বা মান নির্ণয় করতে বলে, তাহলে আমরা অবশ্যই সমীকরণের সাহায্যে নির্ণয় করতে পারবো। তাহলে একইভাবে যদি আমরা আসি, তাহলে আমরা পাইলাম কি মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এবং তড়িৎ প্রবাহের মধ্যে যে সম্পর্ক, তাহলে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এবং গৌণকুণ্ডলীর যে সম্পর্ক, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এবং তড়িৎ প্রবাহের মধ্যে যে সম্পর্ক সেটা আমরা পাইছি। তাহলে একইভাবে আমাদের যদি মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এনপিএনএস এবং তাদের বিভব শক্তি ভিপিভিএস হয়, তাহলে আমরা একটি সমীকরণ পাবো। তাহলে এটি ট্রান্সফর্মার মুখ্য গৌণকুণ্ডলীর পাক সংখ্যা এনপিএনএস এবং মুখ্য কুণ্ডলী গৌণকুণ্ডলীর তড়িৎ বিভব, তাহলে তড়িৎ বিভব ভিপি ও ভিএস হয়। তাহলে আমরা একটা কি সমীকরণ পাবো? তাহলে সমীকরণটি কী হবে? তাহলে এনপিএনএস ইকুয়াল এনপি ডিভাইডেড বাই এনএস ইকুয়াল ভিপি ডিভাইডেড বাই ভিএস। তাহলে সমীকরণটা হচ্ছে কি আমাদের মুখ্য কুণ্ডলী এবং গৌণকুণ্ডলীর পাক সংখ্যা এবং কি মুখ্য কুণ্ডলী গৌণকুণ্ডলী তড়িৎ বিভবের শক্তির সমীকরণ। এই সমীকরণের সাহায্যে আমরা কি মুখ্য কুণ্ডলী এবং গৌণকুণ্ডলীর পাক সংখ্যা এবং তড়িৎ বিভবের মধ্যে যদি কখনো সম্পর্ক আসে বা কোনো মান নির্ণয় করতে বলে, তাহলে অবশ্যই আমরা নির্ণয় করতে পারবো। তাহলে একইভাবে তাহলে আমরা যদি মুখ্য কুণ্ডলীর মুখ্য এবং গৌণকুণ্ডলীর তড়িৎ বিভব অর্থাৎ তড়িৎ প্রবাহ যদি, তাহলে একইভাবে এটি ট্রান্সফরমারের মুখ্য এবং গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ আইপি এবং আইএস হয় এবং মুখ্য এবং গৌণকুণ্ডলীর তড়িৎ বিভব যথাক্রমে ভিপি এবং ভিএস হয়, তাহলে একটা সমীকরণ পাবো। তাহলে সমীকরণটি হবে ভিপি ডিভাইডেড বাই ভিএস ইকুয়াল আইএস বাই আইপি। তাহলে আমরা কি তিনটা সমীকরণ পাইলাম। তিনটা সমীকরণ থেকে আমরা তিন ধরনের কী পাবো, তিনটা বিষয়ের মান পাবো। একটা হচ্ছে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, তাহলে আমরা যে সমীকরণটা দেখতে পাচ্ছি, তাহলে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ এবং যদি মুখ্য এবং গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ এবং তড়িৎ বিভবের যদি সম্পর্ক থাকে, তাহলে আমাদের যদি কোনো মান নির্ণয় করতে বলে, তাহলে এই সমীকরণের সাহায্যে আমরা অবশ্যই মান নির্ণয় করতে পারবো। তাহলে এই সমীকরণের সাহায্যে আমরা কীভাবে মান নির্ণয় করব? যদি আমাদের মুখ্য কুণ্ডলীর তড়িৎ বিভব দেওয়া থাকে, আবার যদি কি থাকে, তাহলে গৌণকুণ্ডলীর তড়িৎ বিভবের মানও দেওয়া থাকে, বা মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহের মান দেওয়া থাকে, তাহলে গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহের মান নির্ণয় করতে বলে, তাহলে অবশ্যই আমরা কি এই সমীকরণকে ব্যবহার করে মান নির্ণয় করব।
তাহলে প্রথম হচ্ছে কাজ আমাদের আর গুণন করব আমরা। তার আর গুণনের নিয়ম হচ্ছে, তাহলে আর গুণনের নিয়ম অনুসারে আমরা প্রথম গুণ করব ভিএস গুণন আইএস ইকুয়াল ভিপি গুণন হচ্ছে আইপি। তাহলে আমাদের মান নির্ণয় করতে হবে কার? অবশ্যই আইএসের। যদি গৌণকুণ্ডলের তড়িৎ প্রবাহের মান নির্ণয় করতে বলছে, সুতরাং আমরা লিখতে পারি তাহলে আইএসের সাথে ভিএসটা গুণ অবস্থা আছে, গুণ অবস্থা থাকলে অবশ্যই সমানের পরে গিয়ে কী হয়? ভাগ হয়ে যায়। তাহলে লিখতে পারি ভিপি বাই হচ্ছে ভিএস গুণন হচ্ছে আইপি। তাহলে এভাবে আমরা কী করতে পারি? এই সমীকরণগুলোর সাহায্যে ক্যালকুলেশন করে তাহলে অবশ্যই মান নির্ণয় করতে পারবো। তাহলে এই ছিল শিক্ষার্থী তোমাদের দ্বাদশ অধ্যায়ের বাকি অংশের আলোচনা। তাহলে এখন আমরা যে অংশটুকু আলোচনা করলাম সেই অংশ থেকে তোমাদের কিছু বাসার কাজ থাকবে, যেগুলো অবশ্যই বাসায় সুন্দর করে করবা। তাহলে প্রথম আমরা আসি, তাহলে প্রথম থেকে তাহলে আমরা আলোচনা করেছিলাম ডিসি মোটর, তাহলে তড়িৎ মোটর কাকে বলে, তারপর আলোচনা করছি তাড়িত চুম্বক আবেশ কাকে বলে, তারপরে আমরা ট্রান্সফর্মার সম্পর্কে আলোচনা করছি। তাহলে এ সম্পর্কে তোমাদের কতগুলো বাসার কাজ, সেই সাথে আমাদের ট্রান্সফর্মার অংশ থেকে অবশ্যই কতগুলো গাণিতিক অংশ কাজ থাকবে, যেগুলো পরীক্ষায় আসার উপযোগী, সেগুলো তোমাদের অবশ্যই বাসায় করতে হবে। প্রথমত হচ্ছে কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তাহলে অবশ্যই সংক্ষেপে উত্তর লিখতে হবে। তাহলে প্রথম হচ্ছে তড়িৎ মোটর কি? তড়িৎ মোটর কি? 2 নম্বর প্রশ্ন হচ্ছে কমিউটেটর কি? কমিউটেটর কি? তাহলে আমরা জানি কমিউটেটর হচ্ছে কি? তড়িৎ মোটর যন্ত্রে ব্যবহার করা হয়, এটা এক ধরনের অপারেটর। তাহলে তড়িৎ মোটর কি, কমিউটেটর কি, তারপর হচ্ছে তাড়িত চুম্বক আবেশ কি, তাড়িত চুম্বক আবেশ কি, তারপর আমরা আসি কিভাবে তাড়িত চুম্বক আবেশের শক্তি বৃদ্ধি করা যায়। কিভাবে তাড়িত চুম্বক আবেশের শক্তি বৃদ্ধি করা যায়। শক্তি বৃদ্ধি করা যায়। 5 নম্বর প্রশ্ন আমরা আসি। এমিটার কি? এমিটার কি? 6 নম্বর প্রশ্ন আমরা আসি। ট্রান্সফরমার কি? ট্রান্সফরমার বা ট্রান্সফরমার কাকে বলে? সাত নম্বর প্রশ্ন, ট্রান্সফরমারে সাধারণত কী ধরনের প্রবাহ দেওয়া হয়? ট্রান্সফরমারে সাধারণত কী ধরনের প্রবাহ চালনা করা হয় বা কী ধরনের প্রবাহ দেওয়া হয়? বা ট্রান্সফরমারে সাধারণত কী ধরনের প্রবাহ দেওয়া হয়? 8 নম্বর প্রশ্ন,
এ স্টেপ আপ ট্রান্সফরমার কাকে বলে? এ স্টেপ আপ ট্রান্সফরমার কাকে বলে? 9 নম্বর প্রশ্ন, ট্রান্সফরমারের একটি ব্যবহার লিখো। একটি ব্যবহার লিখো। তাহলে এটা হচ্ছে তোমাদের বাসার কাজ, সংক্ষেপে পেয়ে উত্তর দাও। তাহলে 9টি প্রশ্ন আছে, 9টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সেই সাথে যেহেতু আমাদের ট্রান্সফরমারটি গাণিতিক প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাহলে সেই সাথে কিছু গাণিতিক প্রশ্ন থাকবে। তাহলে গাণিতিক প্রশ্নগুলো অবশ্যই আমাদের 3টি সমীকরণ যে আমরা আলোচনা করছি, 3টি সমীকরণের মাধ্যমে অবশ্যই করতে পারবে। 3টে সমীকরণের সাহায্যে এই অধ্যায় তার ট্রান্সফরমার থেকে যতগুলো গাণিতিক সমস্যা আছে নিশ্চয় করতে পারবে। তাহলে গাণিতিক সমস্যার বা গাণিতিক প্রশ্ন 1 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা পঞ্চাশ অর্থাৎ 50 এবং মুখ্য গৌণকুণ্ডলীর তড়িৎ বিভব। তাহলে মুখ্য গৌণকুণ্ডলীর তড়িৎ বিভব যথাক্রমে 5 ভোল্ট ও 10 ভোল্ট হলে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কত? তাহলে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কত হবে নির্ণয় করো। তাহলে এটা হলো প্রথম প্রশ্ন, আমাদের গাণিতিক প্রশ্ন। 2 নম্বর আরেকটি প্রশ্ন হচ্ছে, ট্রান্সফরমারের মুখ্য গৌণকুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে 60 ও 80 হলে, আচ্ছা 60 এবং 80 মুখ্যকুণ্ডলীতে বা মুখ্যকুণ্ডলীর তড়িৎ প্রবাহ 10 এম্পিয়ার হলে গৌণকুণ্ডলীর আবিষ্ট তড়িৎ প্রবাহ কত? তাহলে গৌণকুণ্ডলীর
আবিষ্ট তড়িৎ প্রবাহ কত? আচ্ছা, কত হবে নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের দ্বাদশ অধ্যায়ের পদার্থবিজ্ঞানের তড়িৎ চুম্বক ক্রিয়া নিয়ে বাকি অংশের আলোচনা। তাহলে অবশ্যই তোর বাসা ভালো প্র্যাকটিস করবা এবং যে বাসার কাজগুলো দেওয়া হলো সুন্দর করে খাতায় লিখবা। ইনশাআল্লাহ ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় শেষ করছি।